আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে যে প্রোগ্রামিং সিনট্যাক্সটা আমরা জেনে গেছি, আমরা এই লুপিং টেকনিক কেন ব্যবহার করতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট কেন ব্যবহার করতে হবে, এটাও আমরা জেনে গেছি। তো সবকিছু জানার পাশাপাশি কিভাবে প্রবলেম সলভ করতে হয় এটাও আমরা জেনে গেছি। কিন্তু আমরা যদি বেশি বেশি প্রবলেম সলভ না করি তাহলে আমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে না এবং আমাদের জ্ঞানের পরিধি বাড়বে না, কমে আসবে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে যত বেশি প্রবলেম সলভ করবে এবং যার প্রবলেম সলভিং এর পরিমাণটা যার যত বেশি থাকবে তার প্রবলেম সলভিং স্কিল তত ডেভেলপ হবে। আর এই স্কিলটাই হচ্ছে প্রোগ্রামিং স্কিল এবং ফাইনালি এটাই সফটওয়্যার ডেভেলপমেন্ট স্কিলে পরিণত হয়। এই জন্য আমরা বোঝার পাশাপাশি আমি প্রতি সপ্তাহে যে প্রবলেমগুলো দিব সেটা স্টুডেন্ট যার যার প্রবলেম শেষে সলভ করবে এবং আমাকে ওই সপ্তাহের মধ্যে কম্পাইল করে ইনপুট আউটপুট চেক করার পরে আমাকে ইমেল করবে। আমি সাথে সাথে তার আইডিটা আমি ডায়েরিতে লিখে রাখবো। আর প্রবলেমটা যদি সলভ না হয় তাহলে কি হবে, প্রবলেমটা সলভ না হলে যে যতটুকু পেরেছে সে ততটুকু করবে এবং আমাকে রিপোর্ট করবে ক্লাসে যে আমি এতটুকু করেছি, আমি এটার আউটপুট আনতে পারিনি, তখন আমি তাকে হেল্প করবো ক্লাসে। কিন্তু সে যতটুকু পেরেছে ততটুকু ইমেল করে দিবে এবং ইমেলের মধ্যে লিখবে যে এরর আছে কিংবা আমার গার্বেজ আসছে কিংবা আমি সঠিক আউটপুট পাচ্ছি না। তার মানে কে কতটুকু ট্রাই করলো এই বিষয়টাও বিবেচনা করা হবে। তো আজকে আমাদের ক্লাসের মূল ক্লাসটা হচ্ছে আমরা নিউ কোনো টপিকসে যাচ্ছি না, আমরা ডে 5 আমাদের যেটা ছিল ডে 6 সেটাকে আমরা রিভিউ করবো, আরেকটা রিভিউ ক্লাস করবো, মানে বেশি করে চর্চা করবো। এই রিভিউ ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমাদের বলে দেখি আজকে আমাদের কততম ক্লাস? 6 নাকি 7? 6 মনে হয়। জি স্যার, স্যার 6 স্যার। তাহলে 6। জি স্যার। তাহলে আমাদের যদি লাস্ট ক্লাসটা 6 হয় তাহলে এটা বলতে এত সময় লাগলো কেন? আমি তো আগে বলছি স্যার 6। আমি কিন্তু সবসময় এগুলো পড়ে মনে রাখি যে আগের ক্লাসে কি হলো, পরের ক্লাসে কি হলো। আমি যেহেতু পড়ি তাহলে আমার স্টুডেন্টকেও পড়া উচিত, ঠিক আছে? স্যার 6টা আসতে বলছি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি ক্লাস 6 এ ডে 6 এ আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু এখানে শো মোডে সব দিয়ে দিই কি পড়ানো হয়েছে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যারে ডিক্লেয়ার করা শিখছি এবং সেই অ্যারেটাকে একটা লুপিং এর মাধ্যমে আমরা একটা প্রবলেম সলভ করেছি। যে প্রবলেম সলভিং, রাইট এ সি প্রোগ্রাম টু ফিল অ্যান অ্যারে বাই ইউজার. After taking all input from user, display all the values which were taken from the user and calculate the sum of all given values. Use looping technique. এই যে use looping technique, তার মানে আমরা প্রোগ্রামটা ফর লুপ দিয়ে সলভ করেছিলাম। সেটা আমি স্ক্রিনেও দেখতে পাচ্ছি, এটা মনে হয় ডেমো প্রোগ্রাম। তাহলে আমরা এই ফর লুপটা দিয়ে আমরা যে প্রবলেমটা সলভ করেছি, আমার ধারণা এটা নট এনাফ, ওয়ান ডে ইজ নট এনাফ। তাহলে আমরা ডে 7 এ যে কাজটা করব সেটা হচ্ছে রিভিউ ক্লাস করব। রিভিউ করব। এক নম্বর হচ্ছে ফর, দুই নম্বর হচ্ছে ভাইল, ফর ভাইল, এই ফর ভাইল, এবং তিন নম্বর হচ্ছে অ্যারে। অ্যারের সাথে রিভিউ করব, তাহলে আমাদের এটা পারফেক্ট হবে। ফর ভাইল এন্ড অ্যারে আমরা আজকেও রিভিউ করব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা ছোট ছোট একটি কিংবা দুটি প্রবলেম সলভ করলে এই রিভিউ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা প্রয়োজনে আমরা ডে 8 ও রিভিউ করব, কোনো প্রবলেম নেই। ডে 8 এ যেও আমরা রিভিউ করব। পারফেক্ট হতেই হবে। পারফেক্টনেস না আসার আগে আমরা পরবর্তী পদক্ষেপে যেতে পারি না, তাহলে আমাদের পড়াশোনার মধ্যে গ্যাপ থেকে যাবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, আপনারা যখন কোনো প্রোগ্রাম খুঁজে পান না তখন কোথায় খোঁজেন? কিছু জিনিস আছে যে ডিরেক্টলি কপি করার জন্য আমরা দিই না, আবার কিছু জিনিস আছে যে আপনি কিন্তু ভিডিওটা টেনে দেখলেই ওই প্রবলেমটাতে গেলে কিন্তু দেখতে পারবেন প্রবলেমটা কিভাবে সলভ হচ্ছে।
একটা জিনিস মনে রাখবেন, প্রোগ্রামিং এ সরাসরি সফটকপ থেকে কপি করে যারা পেস্ট করে কম্পাইল করবে তারা কিন্তু ফাইনালি ভালো কোডার হতে পারবে না, তাদের কিন্তু সিনট্যাক্স এরর হয়ে যাবে। আর যারা টাইপ করবে তাদের কিন্তু ফাইনালি প্রবলেমটা সলভ হবে। যেমন আজকে আমাকে যে প্রবলেমটা সাবমিট করেছে সেই প্রবলেমটা ব্যাকস্ল্যাশ এনটা আপার কেসে থাকার কারণে এটা প্রবলেম হয়েছে, কিন্তু এনটা যদি লোয়ার কেসে থাকতো তাহলে কিন্তু প্রোগ্রামে এরর দিত না। স্যার আমার স্যার আমার কিন্তু এরর দেখায় নাই স্যার। হ্যাঁ, কিন্তু আউটপুট আসতো। এরর দেখায়নি, আমি কথাটা তো একবার কিন্তু বলেছি, কেন বারবার রিপিট করতে হচ্ছে? ওয়েব কম্পাইলারে কোনো এরর দেখায় না, ওয়েব সরি কম্পাইলারে স্যার। গার্বেজ আউটপুট আসে। এরর আউটপুট সঠিক আসেনি মানে দ্যাট ইজ এ এরর। জি আমার কথা স্যার। বুঝে গেছে? জি স্যার। এরর মানে কি? এরর মানে ভুল। জি স্যার। তো প্রোগ্রামটা যেহেতু এলোমেলো ভাবে আউটপুট আসছে, গার্বেজ ভ্যালু প্রিন্ট হয়েছে, মানে এটা এরর। সো এটা এরর আসতো না যদি কেউ কপি করে পেস্ট করতো। এটা টাইপ করতে পারার জন্য এটা হয়েছে, বাট এটাই গুড ওয়ে। মানে টাইপ করতে হবে, নিজের প্রোগ্রাম নিজে টাইপ করতে হবে, কপি করা যাবে না। কপি করলে ফাইনাল এক্সামের দিনও প্রবলেম সলভ হবে না। আমাকে তো প্রবলেমটা লিখে দেখাতে হবে ফাইনাল এক্সামের দিন। তো আমি যেদিন ফাইনাল এক্সাম নিব সেদিন তো আমি প্রবলেম দিব, আপনারা করে আমাকে দেখাবেন। তাহলে কেমন ভাবে কিভাবে দেখাবেন? যদি আমি বলবো যে এই প্রোগ্রামে আউটপুট কত আসবে, এই প্রোগ্রামটা আমাকে করে দেখানো হোক, তো তখন তো কপি পেস্ট করা টেকনোলজিতে যারা আছে তারা ফাইনালি আউটপুট দেখাতে পারবে না। তো যেহেতু এখন আমরা ফর লুপে রিভিউ ক্লাস করতেছি, তাহলে আমি ফর লুপ দিয়ে একটা প্রোগ্রাম লিখি, কমেন্টে লিখি এই প্রোগ্রামটা হচ্ছে ফর লুপের প্রোগ্রাম। ফর লুপ আমরা প্রোগ্রামটা সেভ করে ফেলি। ডে 7.1.c। আখি কি আছে? আখিকে আমি আখির উপরে আমার আমি জানি না সে কতটুকু লেখাপড়া অ্যাক্টিভ। সে আজকেও বলছে যে স্টাডি পোর্টালের কোথায় কি আছে। আমি প্রতিটা ক্লাসে স্টাডি পোর্টাল দেখাই, ইভেন দা ভিডিও তো ভিডিওটা পড়লেও তো দেখা যাবে যে স্টাডি পোর্টাল কোথায় আছে। স্টাডি পোর্টাল থেকে আমি অন করছি, টিউটোরিয়াল দেখাচ্ছি। তো স্টাডি পোর্টালটা কেন আপনারা এখন পর্যন্ত নিজেদের কন্ট্রোলে আনতে পারেননি, আমি এই জিনিসটা আমার বোধগম্য না। এটা আমাদের স্টাডি পোর্টাল, আমরা এশিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্টরা সবারই কোর্স ম্যাটেরিয়াল, লেসন প্ল্যান এই স্টাডি পোর্টালে থাকে। তাহলে এতদিনও স্টাডি পোর্টাল আমরা কেন যেতে পারছি না? ইভেন আমাদের যে এই যে সামনে ক্লাসটা ডে 6 ভিডিও দেখলেও কিন্তু আমরা স্টাডি পোর্টাল দেখতে পাবো, যে আমি স্টাডি পোর্টাল ওপেন করতেছি, তারপর লিংকে ক্লিক করতেছি, করে আমাদের ম্যাটেরিয়াল দেখতেছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের পড়াশোনা কম হচ্ছে। আমরা এখন একটা ফর লুপের স্যাম্পল প্রোগ্রাম তৈরি করব। এই ফর লুপের স্যাম্পল প্রোগ্রামে আমরা লিখছি ইনক্লুড stdio.h। শামসুল হক, stdio.h এটা কি বলতে পারেন আমাকে? stdio.h এটা কি? স্যার প্রোগ্রামের এটা হেডিং, হেডার লাইন স্যার। প্রোগ্রামের এটা হেডার লাইন। হেডার লাইন। ওকে ফাইন। এটাতে কি হয় আমাকে বলেন, ডিটেইলস বলেন। এই হেডার ফাইলটা কেন ব্যবহার করা হয়? প্রোগ্রাম মেইন বডি আর কি স্যার, মেইন বডি ফাংশন। প্রোগ্রামের মেইন বডি, বলেন মেইন বডি। স্যার মেইন বডি ফাংশন আর কি স্যার, এটা তাই তো বোঝা যাচ্ছে। লেকচার গুলো রিভিউ করবেন সবগুলো, ঠিক আছে? stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে আমরা প্রোগ্রাম চলাকালীন অবস্থায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বিল্ট ইন ফাংশন গুলো ব্যবহার করি সেগুলো এই হেডার ফাইলের মধ্যে ডিক্লেয়ার করা থাকে। তার মানে আমরা যে স্ক্যানএফ লিখি, প্রিন্টএফ লিখি, ইন্টিজার আই লিখি, এই যে বিষয়গুলো আমরা কম্পিউটারের কাছ থেকে ফ্রি নেই, সেই বিষয়গুলো এই হেডার ফাইলের মধ্যে ডিক্লেয়ার করা থাকে। সো হেডার ফাইল ডিক্লেয়ার করা থাকে, এটাকে প্রি প্রসেসর ডিরেক্টরি বলে। প্রি প্রসেসর মানে আমি যে কোডটা লিখি সেটা প্রসেস হবার আগে প্রি প্রসেসর থেকে সেটা প্রসেস হয়, মানে আমি প্রসেস করার পূর্বে প্রসেস হয়। কিরকম? আমি দেখলাম ইন্টিজার আই, স্ক্যানএফ আই, তো আমি লেখার আগে যদি স্ক্যানএফ কি জিনিস এটা যদি কম্পাইলার না বুঝে তাহলে তো স্ক্যানএফ কে এরর দেবে। সো স্ক্যানএফ কি জিনিস, স্ক্যানএফ এর কাজ কি, এটা stdio.h এর মধ্যে ডিক্লেয়ার করা আছে।
যারা সিস্টেম প্রোগ্রামার তারা আগে থেকে এই ফাংশনটা তৈরি করে রেখেছে। আচ্ছা, আমাদের নিয়ম অনুযায়ী আমরা আমাদের মেইন ফাংশনে যাব, ইন্টিজার মেইন ফাংশনের বডি। এখন আমরা ফর লুপ নিয়ে প্রোগ্রাম করেছি, ফর লুপ নিয়ে আলোচনা করেছি, তারপর একটু রিভিউ করব, ঠিক আছে? যেমন এখন একটা প্রোগ্রাম লিখতে চাই আমি, যে প্রোগ্রামটা হবে, আমি কমেন্টে লিখতেছি, write a program to print all numbers between 1 and 10. Okay, very easy program. Write a program to print all numbers between 1 and 10. এটা আমি হোমওয়ার্কও দিয়েছি। কোশ্চেন হচ্ছে যে এইটা আমি কেন এইভাবে করছি। আমি এই ইজি প্রোগ্রামটাই করছি, ফর লুপের কিছু ম্যাজিক আমি দেখাবো, যে ফর লুপ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবং ফর লুপের মধ্যে কত কত ফাংশন কিংবা কত কত ব্যাপার স্যাপার আছে, এই জিনিসটা আমি দেখাবো। তো এই জিনিসটা যদি আমি দেখাতে চাই, তাহলে আমরা জানি যে ফর লুপকে পরিচালনা করবার জন্য একটা ভেরিয়েবল দরকার, সেটা আমি নাম বললাম আই নামে ভেরিয়েবলটা দিয়ে আমি ফর লুপকে পরিচালনা করব। এই প্রোগ্রামটা আমি এখন 3টা মডেলে লিখব, একই প্রোগ্রাম। ফর, এটা ফরের ব্র্যাকেট, এটা ফরের প্রোগ্রামে কন্ডিশন স্টেটমেন্ট লেখার জায়গা, দুটো ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট লিখতে হয়। তো এখানে যদি আমি লিখি i equal to 0 for i equal to 0, খুব ভালো। that means এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, i less than equal to 10, i প্লাস প্লাস, মানে i এর মান ইনক্রিমেন্ট হবে। কোশ্চেনে বলা আছে 1 and 10, that means আমি i 0 থেকে শুরু না করে তাহলে আমি 1 থেকে শুরু করব, সো বেটার। i equal to 1, i less than 10, i plus plus। প্রোগ্রাম লুপটা যখন স্টার্ট হবে তখন এই ইনিশিয়াল ভ্যালুটা মানে i equal to 1, এখানে ফর লুপ মাত্র একবার আসে, প্রথমবার মাত্র একবার আসে, i equal to 1 করে একবার। তারপরে সে যতবার লুপের মধ্যে ঢোকে ততবার সে তার কন্ডিশনটা চেক করে নেয়, সে ঢুকবার অনুমোদন আছে কিনা। তারপরে সে কাজটা করার পরে একটা ইনক্রিমেন্ট করে বেড়ে চলে যায়। তাহলে আমি যদি একটা ফর লুপের বডি ডিক্লেয়ার করি, এই মোমেন্টে আমি যদি বলি printf %d, যেহেতু আমি নাম্বার টাইপের ডাটা প্রিন্ট করব, i কে প্রিন্ট করব, ব্যাকস্ল্যাশ n মানে সিঙ্গেল লাইনে প্রিন্ট হবে, পরপর লাইনে প্রিন্ট হবে। এই প্রোগ্রামটার মতো সহজ প্রোগ্রাম, দেখতে সহজ প্রোগ্রাম আর একটিও নাই। ভালো কথা, আমি যদি এই প্রোগ্রামটাকে কম্পাইল এন্ড রান করি, হ্যালো হ্যালো হ্যাঁ শাওন, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি বলতে চাচ্ছি যে ফরের ফার্স্ট পার্টটা
ফার্স্ট ব্লকটাকে আমি এমটি রেখেছি, ফাঁকা রেখেছি। ফাঁকা রেখেছি কেন? আগে কি ছিল? আগে ছিল i equal to 1, তাই না? এটা হচ্ছে i equal to যখন 1 ছিল তখন আমি কি বুঝালাম? i equal to 1 থাকা অবস্থায় যে এটা ইনিশিয়ালাইজেশন, মানে i এর প্রাথমিক মান, প্রথম মান। আমি আরেকটা কথা বলেছিলাম, বলেন দেখি এটা কি? এই ব্যাপারে আমি আরেকটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যেখানে তিনটা পার্ট আছে, একটা বডি, একটা পার্ট, দুটা পার্ট, তিনটা পার্ট। এই ফল লুপের মধ্যে তিনটা পার্ট আছে, সেমিকোলন দিয়ে আলাদা করা আছে। প্রথম পার্টের ব্যাপারে একটা ঘোষণা দিয়েছিলাম, সেটা কি? প্রথম অংশটুকুর ব্যাপারে আমি একটা রুলস বলেছিলাম, সেটা কি? বলেছিলাম যে এটা ইনিশিয়ালাইজেশন। এখানে প্রথম মানটা নির্ধারণ করা হয়। এখানে প্রোগ্রাম মাত্র একবার ঢোকে, মানে i equal to 1 এটা একবার ঢোকে। যদি বারবার ঢুকতো তাহলে কি হতো? i equal to 1ই হয়ে যেত, তাহলে তো কোনো সময় i এর মান আর বাড়তো না, বাড়তো না স্যার। তার মানে এখানে মাত্র একবার ঢোকে। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, একবার ঢোকে। তারপরের পার্টটা হচ্ছে কন্ডিশন, মানে এটা যতবার ঢোকে ততবার চেক করে, কারণ এটা কন্ডিশন, ঢুকতে পারবে কিনা দেখে। তারপরেরটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে আমি বললাম এই অবস্থাতে যখন আমি প্রোগ্রামটা রান করলাম তখন প্রোগ্রামটা রান হলো, আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটা রান হলো, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলো। তার মানে এই প্রোগ্রামটি সঠিক একটা প্রোগ্রাম। এখন আমি যদি এই প্রথম অংশটুকু i equal to 1 এটা না রাখি, ব্ল্যাঙ্ক করে দিলাম, ফাঁকা করে দিলাম, মানে আমার টার্গেট হচ্ছে ইনিশিয়ালাইজেশন নাই। তাই ইনিশিয়ালাইজেশন যদি না থাকে তাহলে ইনিশিয়ালাইজেশন কোথা থেকে হবে? তাহলে আমি উপরে ফর লুপের বাইরে যদি i equal to 1 বলে রাখি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়, তাহলে ইনিশিয়ালাইজেশন হবে। জি স্যার, ইনিশিয়ালাইজেশন হবে। তার মানে এটা বুঝাতে চাইলাম যে দিস পার্ট ইজ নট কম্পালসারি। ফর লুপ এভাবেও লেখা যায়। আমি জানি না বই পুস্তকে, ইন্টারনেটে কিংবা ব্লগে কোথাও আপনারা দেখেছেন কিনা, বাট এটা রুলস যে ওটা কম্পালসারি না। আমাকে ইনিশিয়ালাইজেশন ফর লুপের ভিতরে এই ব্র্যাকেটের মধ্যেই করতে হবে তা না, শুধু সেমিকোলন দিয়ে আলাদা করে রাখতে হবে তিনটা পার্ট। বাট আমি ইনিশিয়ালাইজেশনটা বাইরে করে ফেলতে পারি, ইন্টিজার i equal to 1 আমি বাইরে লিখে রেখেছি। তার মানে কিন্তু i এর মান 1ই থাকবে, যেটা প্রথম মানটা 1ই থাকবে। আমি কম্পাইল করি, এই যে i এর মান কি আছে? 1 আছে স্যার, 1ই আছে। ওকে, এই যে জি স্যার। আচ্ছা, i এর মান যদি আমি এখানে 11 দেই তাহলে বলেন তো প্রোগ্রামটা রান হবে কি হবে না? হবে না স্যার, এটা তো কেন হবে গার্বেজ না? হয়ে গেল। কেন হবে না? স্যার 10 পর্যন্ত স্যার লুপিং করবে, তো 10 ই তো স্যার, ওটা তো স্যার 11 থেকে শুরু হলো, মানে Yes, তো তার মানে 11। এটা আমরা শিখে গেলাম যে যতবার, লাস্ট। হ্যাঁ, তার মানে এটা আমরা শিখে গেলাম যতবারই প্রোগ্রামটা রান করুক না কেন এক চেক করেই ঢুকবে, কন্ডিশন স্টেটমেন্ট অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, সেটা ঢুকবেই না, একটাও কিছু প্রিন্ট হবে না, এই যে ঢুকবেই না। ওকে, কোনো কিছু প্রিন্ট হয়নি, সে ঢোকেনি। আচ্ছা, এখন আমি যদি এটা করি i equal to 1ই থাকলো, এখন কোনো কারণে আমি ইনক্রিমেন্ট এখানে লিখিনি, এটাও ফাঁকা, তাহলে কি হবে বলেন তো, বলতে পারেন? তো একবার যাবে স্যার, শুধু প্রথমটা i সমান 1 এটাই তো তারপরে যাবে স্যার, বাড়বে না তো জিনিসটা, এক এক করে বাড়বে না। শুধু একবার যাবে? জি স্যার, তাই তো স্যার। বলেন, সাহস করে বলেন। স্যার একবারই যাবে স্যার, নেক্সট টাইম আর যাবে না। Okay, let us see the again. দেখে ক্লোজ করলাম। দেখেন এই প্রোগ্রামটা 1 1 1 প্রিন্ট হতেই আছে। সারা জীবন প্রিন্ট হবে, এটাকে ডেডলক বলে। এই কম্পিউটারের কেন সব স্যার? আমরা শেষ হয়ে যাবে। আমরা তো স্যার 10 পর্যন্ত স্যার ডিক্লেয়ার করছি স্যার, লেস দেন
10 স্যার এটা বলছি না কখনোই স্যার, তো তাহলে 10 হবে না, 10 বার হইতো না স্যার? কখনোই তো 10 হবে না, আর মান কখনোই 10 হবে না, সারা জীবন 1 থাকবে। সো এই ফর লুপটা সারা জীবন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত স্যার এটা না কম্পিউটারটা স্যার, হ্যাং না করেছে। স্যার এটা হচ্ছে স্যার আমি ভাবছিলাম স্যার 1 হবে স্যার 10টা। আরে আপনি ভাবাভাবি বাদ দেন, আমি যেটা বলতেছি সেটা বুঝেন, এটা কি হচ্ছে সেটা বলেন। তো 1 হচ্ছে স্যার প্রত্যেকটা। 1 প্রিন্ট হচ্ছে, কথা অন্যদিকে ঘোরান কেন? আমি যেটা বলছি সেটা বলেন। এই যে প্রোগ্রামটা কি হচ্ছে এখন? স্যার 1 1 প্রিন্ট হচ্ছে 1 স্যার। 1 কেন প্রিন্ট হচ্ছে 1 1? একের মধ্যে স্যার লুপিং হয়েছে হাজারবার, যতবার খুশি ততবার হয়েছে। হ্যাঁ, কিসের মধ্যে লুপিং হয়েছে? 1 এ স্যার। 1 এ লুপিং হয়েছে, তার মানে কেন বারবার লুপিং হচ্ছে বলতে পারেন? কেন বারবার লুপিং হচ্ছে? কারণ i এর মান কখনোই 10 পর্যন্ত যাচ্ছে না, আচ্ছা there is no increment. So condition i less than equal to 10, এই কন্ডিশন কখনোই ফিল আপ হবে না। সো এই প্রোগ্রামটা সারা জীবন চলতে থাকবে। এটাকে কি বলে? ডেডলক বলে। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে ডেডলক বলে। স্যার ডেডলক? হ্যাঁ, ডেডলক বলে। জি স্যার। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে ডেডলক বলে, মানে প্রোগ্রামটা সারা জীবনের জন্য ডেডলকে পড়ে গেছে, হ্যাং হয়ে যাবে একটা সময় কম্পিউটার, ঠিক আছে? এটা প্রোগ্রামিং এর একটা ত্রুটি। এখন এই যে এই 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 যন্ত্রণা থেকে বাঁচার উপায় কি? সেটা হচ্ছে যে এখানে কন্ডিশন ফেল করেনি, এখানে বলা যাবে না যে কন্ডিশন ফেল করেছে, এখানে বলতে হবে কন্ডিশন মিট করে নাই, মানে কন্ডিশনটা স্যাটিসফাইড হয়নি, কখনো i এর মান লেস দ্যান ইকুয়াল টু 10 পরিপূর্ণতা লাভ করে নাই। সো i ইজ আ ভ্যালিড ভ্যালু, i লেস দ্যান ইকুয়াল টু 10, এই জন্য লুপটা আনলিমিটেড ভাবে চলবে। সো কোনো না কোনো ভাবে যদি আমি প্রোগ্রামে আমার ফর লুপের এই অংশে যদি আমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট না থাকে, তাহলে আমাকে কায়দা করে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করা যাবে, সেই জিনিসটা দেখাচ্ছি। অবশ্যই i এর মান প্রিন্ট করার পরে আমি এখানে দেখতে পারবো i প্লাস প্লাস। ওকে, i প্লাস প্লাস। জি স্যার। এর মানে বোঝা গেল যে একটা লুপের মধ্যে এই যে একই লাইনে যে আমাকে সবকিছু লিখতে হবে, আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, আমাকে ইনক্রিমেন্ট করতে হবে, দিস ইজ নট কম্পালসারি। এই লুপটা চলাকালীন অবস্থায় ওই বন্ধনীর মধ্যে কোন একটা মোমেন্টে আমি ইনক্রিমেন্ট করে ফেললেই চলবে। সো আমি যদি কম্পাইল করি, এখন আমার প্রোগ্রামটা পারফেক্টলি রান করবে। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এবার জি স্যার। আউটপুট দেখা যাচ্ছে, আউটপুট ঠিক আছে। তার মানে সেই ফর লুপ কিন্তু এই ফর লুপ না, এই ফর লুপ কিন্তু আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেল, তাই না? জি স্যার। এটা থেকে আমরা কি শিখলাম? এটা থেকে আমরা শিখলাম যে ফর লুপের 3টি অংশ থাকে, একটা ইনিশিয়ালাইজেশন, একটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আর একটা কন্ডিশন। সো কন্ডিশন ইজ এ কম্পালসারি, কন্ডিশনটা থাকতেই হবে। কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি যে কোনো জায়গায় করতে পারি, আমি ইনিশিয়ালাইজেশনটাও যে কোনো জায়গায় করতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একইভাবে আমি এই প্রোগ্রামটাকে কপি করি, কন্ট্রোল সি, পেস্ট করে সেভ করলাম, ডে 7.2.c। এখন যদি ব্যাপারটা এরকম হয়, রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট অল নাম্বার বিটুইন 10 and a and 1, মানে 10 থেকে 1 পর্যন্ত। ক্লিয়ার? 10 থেকে 1 পর্যন্ত, তাহলে কি হবে অনুমান করে বলেন আমাকে, কি হবে 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করলে কি হবে? স্যার i মাইনাস মাইনাস হবে না স্যার, i প্লাস প্লাস এর জায়গায়? ভেরি গুড, i মাইনাস মাইনাস হবে। আর কি পরিবর্তন আনতে হবে আমাকে বলা হোক। স্যার স্যার i এর মান 10 হবে স্যার। ওকে ফাইন, i এর মান 10 হবে। আর কি হতে পারে? স্যার স্যার লেস দ্যান ইকুয়াল লেস দ্যান 10, স্যার এখানে স্যার 1 হইতে পারে স্যার। লেস দ্যান ইকুয়াল 1 হবে? স্যার তাই মনে হয়। আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, কিন্তু আসলে লেস দ্যান ইকুয়াল টু 1 হলে একবারও ঢুকবে না। কারণটা হচ্ছে i এর মান প্রথমেই 10, তাহলে তো প্রথমেই ঢুকবে না। এখানে বলতে হবে যতক্ষণ পর্যন্ত i 1 অথবা 1 এর বড় আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 লিখতে হবে।
আমাকে উল্টা ঘটনা ঘটাতে হবে, যে আমি এখানে বলবো যে যতক্ষণ পর্যন্ত আয়ের মান 1 অথবা ওয়ান না 1 এর হচ্ছে উপরে আছে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা চলতে থাকবে। রান করতে থাকবে। লেস দেন ইকুয়াল টু 1 বললে একবারও ঢুকতো না, কারণ আয়ের মান প্রথমেই 10, সো একবারও ঢুকবে না। সো জি গ্রেটার স্যার। দেন ইকুয়াল টু 1 বললে 10 গ্রেটার দেন ইকুয়াল টু 1, তারপর 9 ও গ্রেটার দেন ইকুয়াল টু 1, তারপর 8 ও গ্রেটার দেন ইকুয়াল টু 1, 7 ও গ্রেটার দেন ইকুয়াল টু 1, কমতে কমতে 1 পর্যন্ত আসলো গ্রেটার দেন ইকুয়াল টু 1, তারপরে যখন 0 হয়ে গেল মাইনাস মাইনাস করে, তখন আর ঢুকবে না। সো কন্ডিশন তখন ফলস হবে। সো এখন কন্ডিশনটা ট্রু থাকবে। এবং মাইনাস, এখন যদি আমরা এই অবস্থাতে এটাকে কম্পাইল এন্ড রান করি, তাহলে আমরা দেখব 10 থেকে 1 পর্যন্ত উল্টা। প্রিন্ট হয়েছে ডিসেন্ডিং অর্ডারে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা যদি এভাবে লিখতাম গ্রেটার দেন 1, বলেন তো কত পর্যন্ত প্রিন্ট হতো, কি কি প্রিন্ট হতো বলতে পারেন কেউ? বুদ্ধি করে বলেন, কে বলতে পারবে? আমি যদি লিখি এইভাবে, প্রোগ্রামটা যদি কম্পাইল করি, কি আউটপুট আসবে? বুদ্ধি করে বলেন শামসুল হক, জি স্যার। কথা বলেন, কথা বলেন। আমি যদি প্রোগ্রামটাকে গ্রেটার দেন 1 বলি, এখন যদি এটাকে কম্পাইল করি, তাহলে আমার আউটপুট কি আসবে? স্যার 2 পর্যন্ত আসবে স্যার, 10 থেকে 2 পর্যন্ত। মেহরাব বললো, তাই না? জি স্যার। ইয়েস, 10 থেকে 2 পর্যন্ত আসবে। কিন্তু আরগুলো কথা বলছেন না কেন? আরগুলো কথা বলছেন না কেন? জি স্যার। আমরা কি পারবো না? জি স্যার, পারবো স্যার। শামসুল, বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, দেখতেছি স্যার। অনুমান করে বলেন, নাহলে তো মাথা খুলবে না। ওই যে মেহরাব বললো গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1 মানে মেহরাব বললো যে আয়ের মান, আয়ের মান অবশ্যই, ও বুঝছে যে ইকুয়াল টু যেহেতু নাই, তার মানে 1 প্রিন্ট হবে না, তাহলে 10 জি থেকে স্যার। 2 পর্যন্ত প্রিন্ট হবে। শামসুল, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা তো আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, ভেরি গুড। আমার মনে হয় মেহরাবের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। জি স্যার। এখন আমি যদি প্রোগ্রামটাকে হোয়াইল দিয়ে করতে চাই, মেহরাব কন্ট্রোল সি, আমি একটা নিউ প্রোগ্রাম করলাম ফরের জায়গায়, এই প্রোগ্রামটাই আমি হোয়াইল দিয়ে করতে চাই, ঠিক আছে? তাহলে আমি ফরটাকে কেটে দিলাম, এই কমেন্টে লিখলাম হোয়াইল, হোয়াইল। আমি এখানে লিখতে চাই হোয়াইল। এই হোয়াইলের মধ্যে আমার কন্ডিশন কি দেওয়া উচিত মেয়েরা বলেন তো? আমি যদি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে চাই, হোয়াইল আমি কিভাবে লিখবো? আমরা জানি হোয়াইলের মধ্যেও কন্ডিশন লিখতে হয়, তাই না? তো আমি কি লিখবো? আমি লিখবো হোয়াইল জি স্যার। আই গ্রেটার দেন ইকুয়াল টু 1। ইকুয়াল। সেম কথাই লিখবো, শুধু কন্ডিশনটা এখানে লিখবো। ক্লিয়ার? জি আর স্যার। কোনো পরিবর্তন নাই। সি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তাহলে হুইচ ওয়ান ইজ গুড, হোয়াইল অর ফর? স্যার একই স্যার, জাস্ট শুধু স্যার ওই যে হোয়াইলের জায়গায় স্যার হোয়াইল আর কি ফরের জায়গায় ফর দিলে হইতেছে। এর পার্থক্যটা কি স্যার হইতেছে তাহলে দুটার মধ্যে? আসলে প্রোগ্রামাররা যেটা কমফোর্টেবল ফিল করে, ক্লিয়ার? দুটারই গুণগত মান এবং দুটারই সবকিছু এক। হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য আছে, ফর এবং হোয়াইলের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি প্রোগ্রামিং করে এটা সবকিছু ম্যানেজ করতে পারি। ক্লিয়ার? জি স্যার। ফরকেও আমি হোয়াইলের মতো করে ব্যবহার করতে পারি, ফরকেও হোয়াইলের মধ্যে, ফরকের মধ্যে ব্যবহার করতে পারি। শুধুমাত্র পার্থক্য একটাই, যখন প্রোগ্রামিং করার সময় আপনার প্রেক্ষাপট আপনাকে বুঝে বলে দিবে যে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করা উচিত। ভেরিয়েবলটা ফরের মধ্যে ইনিশিয়ালাইজ করা উচিত, না ভেরিয়েবলটা পূর্বে থেকে মান ছিল। সাধারণত ইন্টিজার i = 10 এইভাবে মান পাওয়ার কথা না প্রোগ্রামিং এ। যখন এটা বড় প্রোগ্রাম লেখা হয়, তখন এটা কম্পালসারি না যে ভেরিয়েবলটা মান নিয়ে আসে।
সাধারণত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েই আসে। সো সেই সব ক্ষেত্রে ফর লুপ সুইটেবল ভূমিকা পালন করে যে আমি লুপটা লেখার সময় এই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করে নিলাম, ক্লিয়ার? বাট হোয়াইলের জি স্যার। ক্ষেত্রে আমাকে মাস্ট উপর ইনিশিয়ালাইজ করতে হবে, এটাই পার্থক্য। তো সিচুয়েশন বলে দেয় অ্যাকচুয়ালি হোয়াইল বেটার আর ফর বেটার ফর ইওর প্রবলেম, যে প্রবলেমটা আমরা সলভ করছেন সেটার ক্ষেত্রে। বাট আমরা প্রোগ্রামিং সিনট্যাক্স শেখার জন্য আমরা দুটাকে শিখে নিয়েছি যে বোথ আর সেম ফর আস, ওকে? আমরা হোয়াইলও ব্যবহার করতে পারি, ফলও ব্যবহার করতে পারি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই হোয়াইল যেটা আমরা লিখলাম, এটা আমাদের 7.4, ঠিক আছে? আমরা একটা প্রোগ্রাম করতে চাই, সেই প্রোগ্রামটা হচ্ছে write a program to print all the even numbers between all the even numbers from an array. আমাদের এখানে একটা সাউন্ড হচ্ছে, কি সাউন্ড? ও এখানে আমার ইউটিউব ভিডিও চলছে, ঠিক আছে? পাখির শব্দ স্যার। আচ্ছা, এবার বোঝা যাচ্ছে যে আমার মেয়ে এসে দুষ্টুমি করতেছে, তার কাজই একটা পাখি নিয়ে এসে আপনাদেরকে ডিস্টার্ব করতেছে। আমি ক্লাস নিচ্ছি, এটা সে মোটেই পছন্দ করতেছে না। আচ্ছা, এই প্রোগ্রামটাকে যদি আমি এখন মডিফাই করতে চাই, যে রাইট এ প্রোগ্রাম print all the even numbers হ্যাঁ all the even numbers from an array. from an array. Write a program to print all the even numbers from an array. একটা অ্যারে থেকে সবগুলো ইভেন নাম্বার প্রিন্ট করা হোক। তাহলে বিষয়টা কেমন হবে? আমরা প্রোগ্রামটা কিভাবে সাজাতে পারি চিন্তা করেন দেখি একটু। এই প্রোগ্রামটা আপনারাই করবেন, আমি টাইপ করব, ঠিক আছে? সো থিঙ্ক, 2 মিনিট চিন্তা করার সুযোগ দিলাম, মনে মনে নকশা করেন। এই প্রোগ্রামটা আজকে করতে পারতে হবে, ঠিক আছে? 2 মিনিট না, 1 মিনিট চিন্তা করেন, 1 মিনিটের মধ্যে। Even number হলো আরে even number মাথায় ধরতেছে না। মেরা হ্যাঁ, even number হলে ক্লাস শেষ হলো না? আমাকে বলুন বাবা, বুঝতেছি না। ক্লাস নিচ্ছে বাবা। শালা ওকে, বলেন কি করব? স্যার ওই আই গ্রেটার দেন স্যার 2 হবে না স্যার? তাহলে মনে হয় বের হবে স্যার। ওয়াইলে স্যার আই গ্রেটার দেন 2 আই গ্রেটার দেন 2 মানে আপনি ভেবেছেন যে আই গ্রেটার দেন ইকুয়াল টু 2, ফাইন দিলাম 2, তাহলে কি সলিউশন হলো? না স্যার, তাহলে প্রথমটা 10 প্রিন্ট করলো, মাইনাস মাইনাস হলো, তারপরটা কি প্রিন্ট করবে?
9 প্রিন্ট করবে। আমরা চেক করে দেখি করে কিনা। এই যে উপরেটা 10 প্রিন্ট করেছে, সবার নিচেরটা 2 প্রিন্ট করেছে, 2 প্রিন্ট করেছে। বাট মাঝখানে তো 9 করেছে। দিস ইজ অড নাম্বার, 7 অড নাম্বার, 5 অড নাম্বার। সো দিস ইজ নট অনলি দ্য সলিউশন। আমাদেরকে এখানে কোনো না কোনো বুদ্ধি বের করতে হবে। আইদার আমরা জানি যে ইভেন নাম্বার গুলো হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হয়, সো আমরা এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি। কিংবা এটা আমরা জানি যে এক এক করে যদি আমরা ইনক্রিমেন্ট করতে পারি, 2 করে ইনক্রিমেন্ট করতে পারি কিংবা ডিক্রিমেন্ট করতে পারি, তাহলে ইভেন নাম্বার আসবে। ঠিক আছে, সো আমি এখানে লিখতে পারি i মাইনাস মাইনাস লিখে আমি না লিখে আমি লিখতে পারি i ইকুয়াল টু i মাইনাস 2। তাহলে হবে না? জি স্যার। হবে কি না? জি স্যার। 10 8 6 4 2 কোনো কিছু বাদ গেছে? 10 8 6 না 4 স্যার, ঠিক আছে না স্যার। স্যার। ঠিক আছে, সো দিস ইজ অলসো টেকনিক, উই ক্যান ইউজ ইট। আমরা যেহেতু জানি যে আমি যদি সিরিয়ালি ইভেন নাম্বার বের করতে চাই তাহলে দিস ইজ দ্য টেকনিক। এটা তো সিরিয়ালি বের করছি, এটা তো এমন না যে যে কোনো নাম্বার। তাহলে আমাকে মড অপারেটরতে চেক করতে হতো i mod 2, 2 দিয়ে ভাগ করে জি স্যার। ভাগশেষ চেক করতে হতো, যেটা আমরা বেসিক ক্লাসগুলোতে করেছি প্রথম দিকে, ডে 1 ডে 2 ডে 3 তে করেছি। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। এটা আপনারা বুঝতে শুরু করেছেন। কিন্তু এখানে কথা হচ্ছে কি, ফ্রম অ্যান অ্যারে, আমি বলেছি অ্যারে থেকে, তার মানে আয়ের মান এই রেডিমেড নিয়ে না, আমি বলেছি অ্যারে থেকে। ও তাহলে স্যার হলো স্যার ব্র্যাকেট দিয়ে হবে না স্যার? ব্র্যাকেট 1 স্যার এর তো স্যার এর আগে স্যার 5টা মান ডিক্লেয়ার করছিলেন স্যার। i ইকুয়াল b। ওকে, তাহলে আমি যদি অ্যারে ডিক্লেয়ার করতে চাই একটা, তাহলে আমি লিখলাম ইন্টিজার এ, মানে অ্যারে a of 5। ওকে, জি স্যার। এভাবে স্যার। যেহেতু 10টা, তাহলে আমি a of 10 দিলাম। ওকে, জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে আয়ের মান কি হবে? আয়ের মান কি 10 হওয়ার দরকার আছে? না স্যার। আয়ের মান কি হবে? কিছুই না। জি স্যার। কি আমরা কিভাবে জানলাম যে অ্যারেতে কতগুলো থাকবে? এখানে দেখলাম অ্যারে ডিক্লারেশনে। ঠিক আছে, অ্যারেতে 10টা থাকবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আয়ের প্রাথমিক মান কি থাকবে? 1 স্যার। সাথে অ্যারের জন্য 0 বেস্ট, আমরা জানি যে অ্যারে ইনডেক্স 0 থেকে শুরু জি হয়। স্যার। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে আমরা এখানে লিখবো a of while a of I। ক্লিয়ার? জি স্যার। এটাও আমরা লিখবো না, আমরা কি লিখবো? আমরা লিখবো a while I greater than equal to 10। ক্লিয়ার? জি স্যার। greater than equal to 10 হলে 0 থেকে 10 কত হয়? 11 হয়। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা লিখবো while I greater than equal to 9। এটাই 9। প্রোগ্রামিং। জি স্যার। 0 থেকে 9 মানে 10, এটাই বুদ্ধি। এখানে 10 লিখলেই সর্বনাশ হয়ে যাবে, কারণ আমি 0 থেকে শুরু করেছি। এই আই কোনো ভ্যালু না, এই আই হচ্ছে ইন্ডেক্স নাম্বার, ইন্ডিসেস। আমরা থিওরি ক্লাসে পড়েছি, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তাহলে আমি লিখবো, আবার বলেছি অল দ্য ইভেন নাম্বার। সো এর মধ্যে কি নাম্বার আছে আমি তো জানি না, অ্যারেটাও তো এমটি, অ্যারেটা তো ফিল আপ করা উচিত। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, অ্যারেটা ফিল আপ করে নিই। while I greater than equal to 9, অ্যারেটাকে আমরা ফিল আপ করে নিই। কিভাবে ফিল আপ করবো? স্ক্যানে ডিসকানেক্ট পার্সেন্টেজ d comma ampersand a of I। ক্লিয়ার? প্রথমে 0 লোকেশনে গেল, তারপর 1 লোকেশনে, 2 লোকেশনে, 3 লোকেশনে, এরপরে সব লোকেশনে চলে গেল। একটা লুপের মাধ্যমে আমরা কাজটা সেরে ফেললাম। ক্লিয়ার? জি স্যার। এই যে 12 নম্বর লাইনে বলতে পারেন কেউ আয়ের মান কত? এখানে দেখা যাচ্ছে while শুরু হয়েছে 9 নম্বরে, শেষ হচ্ছে 11 নম্বরে। ঠিক আছে, এক মিনিট, আমাকে এক মিনিট সময় দেন, জরুরি ফোন আসছে। মেয়েরা ভালো না ক্লাস করে না? না, ও মনে হয় অফিসে আছে। ও চলে তো গেছে দেখা যায় এখন। ও
উফ, ম্যাথ ক্লাস করবা? কয়টা বাজে? ম্যাথ ক্লাস তো 9টায় শুরু হওয়ার কথা। ক্লাস তো শেষ স্যার প্রায়। স্যার তো দেখ স্যার তো দেখলাম এসএমএস করছে 9টা থেকে। হ্যাঁ, ম্যাথে ক্লাস টেস্ট কবে? নেক্সট উইকে নাকি? ম্যাথে ক্লাস হচ্ছে তোমার, হ্যাঁ, নেক্সট উইকে। নেক্সট উইকে, তারপরে ইয়েটাও তো ম্যাডামের তো ক্লাস নেক্সট উইকে মানে ক্লাস টেস্ট। হ্যাঁ, সবগুলাই মোটামুটি, শুধু ইংলিশটা বাদে মনে হয়। স্যারেরটাও তো হুম। অফিস থেকে 800 করে দিবেন। ঠিক নাই, টাইম ঠিক নাই, 7:30, 8:30, 8টা, মানে 7:30 আগে না। তার মানে কঠিন প্রেশার রে ভাই। ও, আজকে সারাদিন একটু সুযোগও পাইনি। কি বসার? মানে এগুলো নিয়ে একটু পড়াশোনা করবো এরকম কোনো সুযোগই পাইনি। স্যারের লিঙ্কে যে একটু ঢুকবো, এই ঢোকার সুযোগটা পাইনি। আজকে বসে বসে ওই যে স্যারের ওইটা ইয়ে করে ইয়ে করলাম গ্রুপে, এতটুকু। ম্যাথ, দুটা ম্যাথ দেখলাম, এই তো। আচ্ছা, এখন আয়ের মান কি হবো? কও দা এটা। আয়ের মান তোমার তো ছিল। আয়ের মান হয়েছে তোমার এখানে তো গ্রেটার দেন ইন্টারেস্ট। ইকুয়াল 9 না? হুম, তা আয়ের মান কি তোমার ইয়ে হইব? 1 না 2? কত হইব? 2 না? জানি না। স্যার অ্যাসাইনমেন্টটা দেখছো? কারটা? স্যারটা না তো। এটা তো মেল করছে। মেইল করছে? মেলটা দেখো। কই, আমি তো পাইনি। কার মেলে দিছে? কার মেলে দিছে? কারণ আমার মেলে দিল নাকি? সবার মেলে তুমি দিয়ে দিছে। ফরওয়ার্ড করো, বুঝি নাই। সবার মেলে তুমি দিয়ে দিছে, তুমি না পেলাম ফ্রড করতেছো। কাজটা শেষ হোক। মানে কি, যার যার ইন্ডিভিজুয়ালি দিছে না? হ্যাঁ তোমার হ্যাঁ, একটা, আমার একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমারটা তোমার দিছে, আমারটা কই দিছে? মানে ইন্টারেস্ট যে বলতে মানে সবাই হ্যালো রে। স্যার, হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যেটা করলাম। আচ্ছা, আপনাদের কি অন্য স্যার বসে আছে নাকি? আবার আমাকে ইঙ্গিত দিয়ে আর কি। স্যার জি স্যার, ম্যাথে স্যার 9টা ম্যাথে থেকে একটা ক্লাস ছিল। ওই কি আসছে, ক্লাসে আসছে? জি স্যার। ক্লাসে আসলে আমি শেষ করে দিই, সমস্যা নেই। অনেক সময় দেরি হয়তো অনলাইনে, দেখা নেটওয়ার্ক নেই, অমুক নেই তমুক নেই, আমার যেরকম দেরি হলো আর কি। তো একটু খোঁজ খবর রাখেন আর কি মেসেঞ্জারে। তো আমি এটা শেষ করে দিই। দেখেন আমি এখানে কি করলাম, ভয়েলের মাধ্যমে ইনপুট দিলাম, ঠিক আছে? ঠিক জি একইভাবে স্যার। আমি কিন্তু একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে এখন আয়ের মান কত। এটাই হচ্ছে ভয়েল আর ফরের মধ্যে পার্থক্য। ফরে ইনিশিয়ালাইজেশনটা লেখার জায়গা থাকে বলে মানুষের ভুল কম হয়। কিন্তু এখন কিন্তু জানেন, এই যে লাইন নাম্বার 11-এ ভয়েল লুপ শেষ হয়েছে, বাট লাইন নাম্বার 12-এ আমি যদি আই কে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আয়ের সর্বোচ্চ মান কত হবে জানেন? 9। নাইন। নাই স্যার। আই মান কিন্তু 9। এখন যদি আমি আরেকটা ভয়েল লুপ এখানে লিখতে চাই, খুব সর্বনাশের ঘটনা ঘটবে। আই গ্রেটার দেন ইকুয়াল টু 9, আই এর মান অলরেডি 9। সো এটা একবার মাত্র ঢুকবে, ঠিক আছে? আমি লাইন নাম্বার 12 মানে এই ভয়েলটাকে, একটা ভয়েলের পরে যদি আরেকটা ভয়েল স্টার্ট করি, তাহলে আই এর মান কিন্তু 9 হয়েই আছে এখানে। জি স্যার। সো আই ভয়েল একবার মাত্র ঢুকবে। সো এখানে কোনো কার্য সমাধান হবে না। এই জন্য এখানে বুদ্ধি করে যে কাজটা করতে হবে, আবার একটা ইনিশিয়ালাইজেশন করে নিতে হবে ভয়েলের আগে। এই জিনিসটাই দেখালাম যে ভয়েলের ডিমেরিট, ফরের ছেলে এটা একটা মেরিট। তো আবার আয়ের মানটাকে 0 করে নিলাম। এরপরে আবার লিখলাম আই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখানে লিখলাম
ইফ আচ্ছা এখানে লিখলাম প্রিন্টএফ, কারণ আমরা ইভেন নাম্বার প্রিন্ট করব। ওকে এই লাইনটা নষ্ট করার দরকার নাই, এম্পারসেন্টটা কেটে দিলাম, ব্যাকস্ল্যাশ এন রাখলাম। এই প্রিন্টএফটাকে আমি একটা ইফ কন্ডিশনের আন্ডারে নিয়ে আসতে চাই। ইফ আমরা জানি যে কোনো ভ্যালু পাওয়ার জন্য আমি যদি লিখি অফ আই, মানে এ এর আইতম লোকেশনে যা আছে মড 2 দিয়ে ভাগ দিলে ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রিন্ট করো। ইফের আন্ডারে একটি মাত্র লাইন, এই জন্য আমি আর ব্র্যাকেট দিলাম না, ঠিক আছে। এটাকে আমি হোয়াইলের মধ্যে ঢুকাই দিলাম এবং আমার কাজ হবে আইটাকে ইনক্রিমেন্ট করা। সো উপরেও দেখেন এই হোয়াইল লুপের মধ্যে আমরা কিন্তু আয়ের মান ইনক্রিমেন্ট করিনি। একটা জায়গায় আই 0 থেকে শুধু ঘুরতেইছে, এখানেও আই প্লাস প্লাস ম্যানুয়ালি ইনক্রিমেন্ট করতে হবে। এই হোয়াইলের মধ্যে আই প্লাস প্লাস ম্যানুয়ালি ইনক্রিমেন্ট করতে হবে। কোথায়? হোয়াইলের মধ্যে আই প্লাস প্লাস। তাহলে উপরের হোয়াইলটা দিয়ে আমার একটা অ্যারে ফিল আপ হবে এবং পরের হোয়াইলটা দিয়ে সেই অ্যারে প্রথম লোকেশন থেকে লাস্ট লোকেশন পর্যন্ত যে নাম্বারগুলো আছে ইভেন নাম্বারগুলো শুধু প্রিন্ট হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রোগ্রামটা কম্পাইল করে দেখি। আমাদের কার্জার ওয়েট করছে ডাটা নেওয়ার জন্য। আমরা দিলাম 3, সরি চলে গেল কেন, scanf %d ampersand a of I while I greater than লেখা আছে, একবারও তো ঢুকবে না। while I less than equal to 9, ঠিক আছে। while I less than equal to 9 একবারও তো ঢুকবে না, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। কার্যার ওয়েট করছে নেবার জন্য আমি দিলাম 3, 2, 1, 6, 8, 9, 12, কটা দিলাম? 3টা 6টা 7টা দিয়েছি, 8টা 9টা 10টা ভ্যালু দিলাম, ঠিক আছে। এন্টার দিলাম, দেখেন প্রিন্ট হয়েছে 2, 4, 8, 12, 8 যে কটা ইভেন নাম্বার শুধু সেই কটা প্রিন্ট, ঠিক আছে। তাহলে ইনপুট আর আউটপুটটা পাশাপাশি দেখাচ্ছে, দেখতে খারাপ লাগছে। আমরা একটা ডিজাইন করে নিব, তাহলে তো আর খারাপ দেখাবে না, তাই না? জি স্যার। আমি ছোট্ট একটু কাজ যেহেতু আছে, তো আমি ডিজাইনটা করে দিই। প্রিন্টে ইভেন নাম্বার ইউজ আর ভ্যালু দিয়ে আমি ব্যাকস্ল্যাশ এন দিয়ে রাখলাম, ঠিক আছে। জি স্যার। সেমিকোলন। সো আমি 10টা মান দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এন্টার। The even values are এই 4টা, ক্লিয়ার? তাহলে এই প্রোগ্রামটা একটা সুইটেবল প্রোগ্রাম যে ফর এবং হোয়াইলের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করা। মেয়েরা আমি রিকোয়েস্ট করব আজকেও আপনাদের হচ্ছে এটা আপনারা জাস্ট বোঝার চেষ্টা করুন। মানে আমি যে ফর হোয়াইলটা করালাম, কেন করালাম, এটা ইনক্রিমেন্টের ভিতরে দিলাম, আবার ইনিশিয়ালাইজেশন কেন দিলাম, তারপরে এখানে কি কারণে আমরা এভাবে চেক করলাম, কি কারণে প্রিন্ট করলাম, এগুলো বারবার চেক করবেন, ঠিক আছে। বারবার চেক করবেন। 7.4, 7.3 দেখবেন ভালো করে, 7.2 দেখবেন এবং 7.1 দেখবেন। এটাও রিভিউ ক্লাস, ঠিক আছে। সো আজকেও আমরা নিউ কোনো টপিকসে গেলাম না। আজকে টপিকসটা হচ্ছে রিভিউ টপিকস। একটা ইন্টিজার অ্যারে দিয়ে আমরা ফর এবং হোয়াইলটাকে আবার পুনরায় প্র্যাকটিস করেছি, ঠিক আছে। নেক্সট ক্লাসেও রিভিউ হবে, অ্যারে রিভিউ হবে, কিন্তু ডাটা টাইপ চেঞ্জ হবে। আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব এবং ফর এবং হোয়াইলের মধ্যে থাকবে, ঠিক আছে। সো ওটা কিছুটা রিভিউ হবে, কিছুটা নিউ হবে, কারণ ক্যারেক্টার অ্যারে নিয়ে আমরা কাজ করব নেক্সট ক্লাসে। সো আপনারা এই কয়টা ভালোভাবে দেখবেন। যদি আমি কোনো কারণে স্টাডি পোর্টালে এই যে 7.1, 7.2, 7.3 এটা আপলোড করতে ভুলে যে আমাকে একটা টেক্সট করবেন। অলরেডি আখি আমাকে জানাইছে এটা তার দরকার, আমি তুলে দেব। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে হোমওয়ার্কটা করা স্টার্ট করে দেন। কোনো কারণে কোনো প্রবলেম হলে মেসেঞ্জার গ্রুপে ডিসকাশনে আসবেন, ঠিক আছে। ওকে স্যার। তাহলে আমরা আমাদের জন্য আমাদের যে স্যার ওই লিংকটা আলাদা আলাদা করে লিংক দেওয়ার কথা ছিল স্যার, এটা আমার জন্য আমি দিয়েছি তো। না, লিংক সিস্টেম দরকার নেই, আপনারা আমাকে ইমেল করবেন, ঠিক আছে। আমি যে এমএস ওয়ার্ড এর ফাইলটা দিয়েছি ওখানে লেখা আছে, দেখেন আমি বলেছি ইমেল টু ভায়া ইমেল, সাবমিট দিস হোমওয়ার্ক ভায়া ইমেল। আমাকে এই হোমওয়ার্ক গুলো ইমেলে সাবমিট করবেন, ঠিক আছে, নিজ নিজ ইমেল থেকে।
ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে কাজ জি শুরু করে স্যার। দেন। আজকে শেষ করলাম। আর আপনাদের জাকির স্যারকে বলবেন যে আমি টেকনিক্যাল কারণে একটু দেরিতে ক্লাস করেছি, আমার নেটের প্রবলেম ছিল, নেটের না, ওই যে মাইক্রোফোনের প্রবলেম ছিল। তো আমি জি স্যার ঠিক আছে। পরবর্তীতে এই জন্য দেরি হয়েছে, সরি বলে দেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম